বলেন। আহ, যেমন কোন পেশেন্টের ক্রনিক ডিজিজের চিকিৎসা চলতেছে, 3 নম্বর সাইকেল চলতেছে। এখন সেক্ষেত্রে তার আবার অ্যাকুইট ডিজিজের কিছু সমস্যা দেখা যায়, জ্বর, ঠান্ডা, কাশি অথবা পাতলা পায়খানা। এই ক্ষেত্রে আমরা কিভাবে হ্যান্ডেলিং করবো ওই রুগীটাকে? যে পোটেন্সি চলছে ওই পোটেন্সি একটা কাপিং বাড়িয়ে দিয়ে ঘন ঘন হুম। প্রয়োগ করব। খুব ঘন ঘন প্রয়োগ যেমন করব। স্যার থুজা চলতেছে, থুজা ওই 15 চলতেছে, ওই হ্যাঁ, 15 মেডিসিনটা কি স্যার কাপিং বাড়িয়ে হ্যাঁ, ঘন ঘন? যেখান থেকে খাচ্ছে বলতে হবে ওখান থেকে 5 ফোঁটা বা 10 ফোঁটা এক গ্লাস পানিতে নেন, নিয়ে ওখান থেকে 15 মিনিট বা 20 মিনিট বা আধা ঘন্টা পর পর অবস্থা অনুযায়ী ঘন ঘন হুম। খেতে থাকেন। ও, ঠিক আচ্ছা আছে। ঠিক আছে। জি। আর তারপরেও যদি দেখা যায় যে হচ্ছে না, তখন আমরা হাইড্রোতে ফিরে আসবো, হাইড্রোতে না হলে সরিনাম দিয়ে কার্বোভেজে ফিরে যাব। এবার যখন এই অ্যাকুইডটা কমপ্লিট হবে তখন আবার আমরা পূর্বের জায়গায় ফিরে যেতে পারবো, অথবা ধারাবাহিকভাবে এগিয়ে যেতে পারবো। আচ্ছা স্যার, ব্লাড আইজিই এটা কি এই ওষুধের মাধ্যমে কমে? জি, জি। মানে রক্তের আইজিই মানে হিমোগ্লোবিন হ্যাঁ, যার বেড়ে যায়, এটা কি চিকিৎসায় আই কমে? আইজি আইজি হচ্ছে আপনার অ্যালার্জি, অ্যালার্জি, হ্যাঁ, হিমোগ্লোবিন। অ্যালার্জি অ্যালার্জি। হ্যাঁ, এটা হুম। কমে, কম হুম। হয়। কিন্তু বেশ সময় লাগে, তবে কম হয়। প্রচুর দেখা গেছে, আলহামদুলিল্লাহ আমরা কমাতে পেরেছি। তো এটা সময় লাগে, বুঝাইতে হবে রুগীকে যে দেখেন এটা আপনার তেমন কোনো মেডিসিন সেইভাবে খুব ফাস্ট কাজ করার মতো নাই। যদি আপনি আমাকে সময় দেন তাহলে আমি চেষ্টা করতে পারি, বাদ বাকি আল্লাহ পাকের মেহেরবানি। আর আপনারা সব সময় আহ সৃষ্টিকর্তা বা আল্লাহ বা যাই বলি না কেন, আমরা এখানে বিভিন্ন ধর্মাবলম্বীরা রয়েছি। তো যে যেভাবে পারি আহ আল্লাহকে স্মরণ করে আমরা মেডিসিন অ্যাপ্লাই করব। কারণ আমরা আমাদের এবং আমাদের মেডিসিনের কোনো ক্ষমতা নেই আল্লাহ রবুল আলমিনের হুকুম না হলে। তো সেই জন্য তার জি। কথাটা স্মরণ রেখে আমরা রোগীর মধ্যে মেডিসিন অ্যাপ্লাই করব, তাহলে দেখবেন আপনার রেজাল্টের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। জি, পরবর্তীতে আর কেউ? স্যার আসসালামু আলাইকুম। আসলাম। স্যার আমার মেয়েকে দিয়ে মাত্র মনে একটু দেখতে স্যার। হ্যাঁ, কি হয়েছে? তো বিসনাল স্যার স্যার আবার দেখাচ্ছি। কথা বোঝা যাচ্ছে না। ও স্যার বোঝা যাবে স্যার। আহ তো বিছনায় প্রস্রাব করে, এটা একটা বড় সমস্যা। আর ওর বেশিরভাগ সময় বলতে চাই যে ওর ভালো লাগে না। আচ্ছা, ঠিক আছে। আপনি যদি সাভারে আসলে তো কথা হওয়ার কথা ছিল, কিন্তু আপনি তো ব্যস্ততার কারণে আসতে পারছেন না। তো এটা নিয়ে পরে কথা বলবো, অনেক কিছু তো করা হয়েছে ওর জন্য, ওই জন্য এখন আর বলছি না। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, জি জি। ইনশাল্লাহ। পরে আর কেউ? জি, বলেন। বলছি যে ওই আমার যে পেশেন্টটা ছিল না, জি, পড়া হয়েছিল, জি। তা আজকে মোটরসাইকেল চালায় আসছে বাড়ি থেকে। এখন বলতেছে প্রচন্ড টাটাসছে, শক্ত হয়ে গেছে, হ্যাঁ, প্রচন্ড টাটাসে যন্ত্রণা করছে। অ্যাসিলিনাম 10 ml ওটা খাওয়ানো হয়েছিল। আচ্ছা। 2 দিন হয়েছে, 2 দিন হ্যাঁ। হয়েছে খাওয়ানো। আচ্ছা। এখন আর 3 দিন হয়নি। এখন কি করবো? ভ্যাসিলিনামের আগে কোথায় ছিলাম? আমরা আগে ছিলাম হাইড্রো 10 ml, 10 11 কাপে। ওইখান থেকেই খাইতে বলেন। 11 কাপে হাইড্রো 10 ml। জি, জি, বলেন। হ্যাঁ। আসসালামু চলো। আলাইকুম। আসসালাম, আপা বলেন। ভাই বলছি যে ওই যে যাদের আছে পিরিয়ডে পেট ব্যথা, মনে করেন যে ওষুধ চলছে আমার থুজা 18, কিন্তু জি। প্রতি মাসেই পেটে ব্যথা চলছে। পিরিয়ড হলেই পেটে ব্যথা, আবার প্রতি মাসে মনে করেন যে 7-8 দিন 9-10 দিন আগে হচ্ছে। এদের কি করা যায়? আচ্ছা, কি করেছেন আপনি? এর জন্য আমি কিছুই করিনি, মানে ওর অন্য রোগের জন্য থুজা 18 খাচ্ছে। ও, সোজা 18 খাচ্ছে। ঠিক হুম। আছে, তাহলে আপনি এক ডোজ টিউবারকুলার দিয়ে আসেন, তারপরে দেখা যাক কি অবস্থা হয়। আর যারা ভাই নতুন টিউবারকুলার
দেবো, 1 ডোজ দিয়ে তারপরে কি 18 চলে আসবো নাকি অবস্থা জি অনুযায়ী? জি, 18 চলবে। হ্যাঁ, আর যারা নতুন আসছে রুগী মনে করেন তাদের এদের যদি হাইড্রোসিন ওই দিয়ে শুরু হবে খাবে কেমন? অবস্থা অনুযায়ী। ও, তাই। আর ভাই আমার মেয়ের ওই যে অ্যালার্জির জন্য তো থুজা 18 চলতেছে বুঝছেন, এই 15 কিছু হয়নি, 18 একটু কম হয়েছে অ্যালার্জি, কিন্তু ওর মুখের ব্রণটা কমতেছে না। তাহলে পাওয়ার তাহলে বৃদ্ধি করেন। পাওয়ার বাড়াই দেবো? হ্যাঁ, পাওয়ার বাড়ান। কি 20 দেবো না 22 দেবো? 20 দেবেন। থুজাই 20? হ্যাঁ। আর ওই যে টিউমার, আপনার ভাইয়ের হাতে যে টিউমারটা ছিল, হাইড্রো 30 চলছে বুঝছেন, তা টিউমার মনে হচ্ছে যে সাইড এফেক্টে একটু কমছে, তেমন বেশি কমিনি। আর ঘাড়ের এটা, আর ওই যে ঘাড়ের ওই যে শিরায় একপাশে ব্যথা আছে। ওষুধ কত দেওয়া ছিল? হাইড্রো 30 ছিল, হাইড্রো 30 প্রতিদিন একবার করে খাচ্ছে। 32-এ যান। 36 দেবো, দিনে কয়বার? 32। 32? একই একই নিয়ম। 32। আর ভাই আমার ওই যে পিত্ত পাথরি যে রুগীটা ছিল, ওর বললেন যে 19 একটা আছে কি ওর পাথর? হ্যাঁ, একটা। হ্যাঁ, কিন্তু ওর একটা সমস্যা, পেটের ভিতর কি জানি গোড়ায় বেড়ায়, এটা কি হতে পারে ভাই? এটা কি ওর ভিতর কি কোনো রিপোর্টে আসছে কিছু? না, কিছু আসেনি। টিউমার বা? আর অ্যালার্জির একটা রুগী আছে আমার, ওর আছে মাজার হাড় ক্ষয়, অন্য পরীক্ষা করে পাইছে। আর আছে প্রচন্ড অ্যালার্জি, এর আছে CV10M চলছে, তাও মনে হচ্ছে যে অ্যালার্জি কমছে না, আর ব্যথাও আছে হাড়ের। আচ্ছা, ওষুধ কত দেওয়া আছে, কিভাবে চলছে? CV10M ওর খাতে বলছি দিনে 3 বার 10 কাপিং দেয়া ছিল। 3 বার কে যদি না কমে তাহলে আরো বাড়াবে, কাপিং আরো বাড়াবে। কাপিং বাড়াবো? কাপিং বাড়াবে, খাওয়ার পরিমাণও বাড়াবে। হ্যাঁ, আচ্ছা ভাই। আর আমার ছোট মেয়েটা ভাই, ওর হচ্ছে প্রচুর গা ঘামে, মানে গরমে ফ্যান চললে একটু বাইরে গেলে গা ঘামে, আর বিছনায় প্রস্রাব করে। অবশ্যই এর আগে আমি ওই বাইরে বললেন, কিন্তু গা ঘামাটি কোনো সমস্যা কিনা? না। আচ্ছা ভাই, তাহলে ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আর কেউ কিছু? জাহিদ ভাই, জি। অ্যাক্সিডেন্টলি যদি কোনো কেস আছে, মানে হঠাৎ করে আঘাত পেয়েছে, প্রচন্ড প্রচন্ড ব্যথা, সেক্ষেত্রে কি হাইড্রো দিয়ে শুরু করলে ভালো হবে না সিবি দিয়ে ভালো হবে? এগুলো সব আগে বলা আছে দাদা, আপনি ভুলে গেলে হবে না তো, এগুলো সব বলেছে হাইড্রো 26 দিয়ে শুরু করতে। আচ্ছা আচ্ছা, ওকে। হ্যাঁ, আর কেউ? আসসালামু আলাইকুম স্যার। আসলাম, শহীদুল, বলো। স্যার, স্যার এই যে নসরদার মেডিসিন গুলো যদি একটা প্রয়োগ করি, তো এটা একটা ক্রিয়াকাল থাকে। ক্রিয়াকালের ভিতরে ওই ওষুধটা বা পরবর্তী পটেন্সে আবার প্রয়োগ করা হচ্ছে খুব শীঘ্রই, ক্রিয়াকালের আগেই। এই ক্ষেত্রে রোগীর শরীরে কোনো ট্রমা সৃষ্টি করবে না, অথবা কোনো দেখো, আমরা ইফেক্ট আমরা কিন্তু করবে না। আমাদের ইচ্ছা মতো ওর মেডিসিন প্রয়োগ করি না। রুগী চাই তাই আমরা প্রয়োগ করি। তার মানে হচ্ছে রুগী শরীরে যতটুকু ক্রিয়া করার দরকার ছিল ততটুকু ক্রিয়া করা শেষ। এখন রুগী নতুন করে আবার মেডিসিন ডিমান্ড করতেছে। তো মেডিসিন ডিমান্ড করতেছে, আমরা কি করে বুঝি? আমরা অবজার্ভ করে বুঝি যে মেডিসিন ডিমান্ড করতেছে। তো যখন মেডিসিন ডিমান্ড করে তখন আমরা আবার প্রয়োগ করি। প্রয়োগ করার পরে রুগীর যে রোগ যন্ত্রণা বা কষ্ট রয়েছে সেগুলো থেকে রুগী অনেকটা রিলিফ পায়। তো এর অর্থ হচ্ছে যে রুগী মেডিসিন ডিমান্ড করেছে এবং আমরা তা সাপ্লাই করেছি। এই দুয়ের সামঞ্জস্যতা, ভারসাম্যতা থাকার কারণে রুগী তার রোগ যন্ত্রণাতে থেকে ভালো আছে, রিলিফ পেয়েছে। তো ব্যাপারটা, এই ব্যাপারগুলো আমাদের কিন্তু বুঝে নিতে হবে এখানে। তুমি যে প্রশ্নটা করলে যে তার রুগীর ক্রিয়াকাল শেষ না হওয়ার আগেই আমরা ওষুধ প্রয়োগ করছি, তাতে রুগীর কোনো সমস্যা হবে কিনা? রুগীর শরীরে তোমার ক্রিয়াকালের আগেই সেই মেডিসিন শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে কি করে বুঝলে? বুঝলাম হচ্ছে যে রুগীর যে রোগ যন্ত্রণার জন্য আমরা যে মেডিসিনটা দিয়েছিলাম
সেই মেডিসিন প্রয়োগ করার পরে রুগী একটা নির্দিষ্ট সময় ভালো ছিল, ভালো থাকার পরে আবার তার রোগ যন্ত্রণা বৃদ্ধি পাচ্ছে, আবার আমরা তখন মেডিসিন প্রয়োগ করছি, মেডিসিন প্রয়োগ করার পরে রুগী আবার ভালো থাকছে। এই যে ঘটনাটা ঘটছে, তার মানে হচ্ছে যে রুগীর ওষুধের ক্রিয়াকাল শেষ হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমরা রুগীর একটা ক্রিয়াকাল ধরতে পারি যে এই ওষুধটা এতদিন ক্রিয়া করে। তো সেইটা যদি রোগীর শরীরে অতদিন না থাকে, তাহলে আমাদের তো কিছু করার নাই। রুগী ডিমান্ড করলে তো আমাদের দিতেই হবে, কারণ আমাদের কাজ হচ্ছে রুগী ভালো রাখা। শহীদুল। জি স্যার। স্যার তাহলে আর একটা প্রশ্ন হলো এটা, এই যে ডায়াবেটিস এর জন্য আমরা আসলে কি আমাদের যে এই ওষুধগুলো আছে ডায়াবেটিস কি আসলে কি রিমুভ হবে কখনো, নাকি শুধু ওষুধ চালাই যেতে হবে শুধু কন্ট্রোলের জন্য, নাকি পাশাপাশি অন্য কোনো অ্যালোপ্যাথি ওষুধের প্রয়োজন হবে আবার? ডায়াবেটিক্স এর জন্য মেডিসিন আমরা অ্যালোপ্যাথি মেডিসিনের সাহায্য নিতে পারি যদি রোগী আগে থেকে খেয়ে আসে, দীর্ঘদিন ইউজ করে আসে, সেক্ষেত্রে আমরা সাহায্য নিতে পারি, কোনো অসুবিধা নেই। তবে ডায়াবেটিক্স নিয়ে আমাদের যে ব্যাপারগুলো মেনটেন হয়, ডায়াবেটিস কিন্তু রোগীর শরীর থেকে একেবারে আমরা মুছে ফেলতে পারি না, এটা কন্ট্রোলের মাত্রায় নিয়ে এসে দিতে পারি। তো সেইটা একটা লেন্দি প্রসেস। শুধু যদি রুগী মনে করে যে আমাদের উপরে সবকিছু ছেড়ে দিয়ে বসে থাকবে, সেটা হবে না। ডায়াবেটিসের যে সমস্ত উৎসগুলো রয়েছে, প্রথম কাজ হচ্ছে রিফাইন আটার রুটি খাওয়া বন্ধ করতে হবে। প্রথম কাজ হচ্ছে রিফাইন আটার রুটি খাওয়া বন্ধ করতে হবে। রুটির বদলে সে ভাত খাক, কিন্তু কম খাবে। এখন কথা হচ্ছে যে এই সমস্ত প্রসিডিওর মেনটেন করার পরেও কন্ট্রোলে আসছে না, বেড়ে যাচ্ছে। বেড়ে যেতেই পারে, রোগীর বিভিন্ন মনস্তাত্ত্বিক ব্যাপার রয়েছে, অনেক বিষয় এখানে কাজ করে। তো সব বিষয়গুলো কাজ করে এসে আমাদের একটা জায়গায় দাঁড়াতে সময় লাগবে। সেই সময় যদি রুগী আমাদেরকে দেয়, তাহলে সম্ভব। আমরা কিন্তু এক এটা বুঝতে হবে যে ডায়াবেটিক্স মানে হচ্ছে রুগীকে আমৃত্যু ওষুধ, ট্রিটমেন্ট, ডাক্তারের কাছে থাকতে হবে। তো সেই জায়গা থেকে, সেই সমস্ত জায়গা আমরা এই যে অটোইমিউন ডিজিজ গুলোকে আমরা নিরাময় করার জন্য একটা প্রচেষ্টা চালাবো। সেক্ষেত্রে আমাদের যদি মিনিমাম একটা সময় না দেয়, তাহলে কিন্তু আমরা সেটা করতে পারবো না। তো সেই জন্য আমাদের এই বিষয়টা মাথায় রেখে চলতে হবে। এখন রুগী আসলো, বললো যে আমার 3 মাসের মধ্যে সেরে দিতে হবে। অত সস্তা একটা জিনিস যে তুমি সারা জীবন, আজকে তোমার বয়স 40, 45 বা 50, 60 যা আছে, তুমি যদি আরো 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর বাঁচো, তো সেই সেই পর্যন্ত তোমাকে মেডিসিন ক্যারি করতে হবে। তো মেডিসিন ক্যারি করার হাত থেকে বাঁচাতে গেলে আমাদেরকে একটা মিনিমাম সময় তো দিতে হবে। কারণ একটা এই সমস্ত ডিজিজ গুলো যেভাবে হয়ে থাকে, সেই ব্যাপারগুলো তো আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের প্রত্যেকটা সাইকেল ঘুরতে হবে, প্রত্যেকটা সাইকেলকে ইনঅ্যাক্টিভ করতে হবে। ইনঅ্যাক্টিভ করতে যে পরিমাণ সময় দরকার, এক এক রোগীর দেহে এক এক সময় নিয়ে এক এক একটা নির্দিষ্ট পরিমাণ সময় নেয়। কার কত নেয় সেটা বলা মুশকিল। তো সেই জন্য আমাদের এইটা সম্পূর্ণ অবজার্ভের উপরে, আমরা যখন হিউজ পরিমাণ এই ধরনের রুগী নিয়ে কাজ করতে পারবো, তখন আমরা বলতে পারবো যে আসলে আমাদের কত সময় লাগতে পারে। তো মিনিমাম একটা সময় আমাদের দিতে হবে, এবং সেই সময়ের মধ্যে তার সাথে আমাদের সুন্দরভাবে ডিল করে এগিয়ে যেতে হবে। আচ্ছা, আর কারো কিছু বলার আছে? আর এইখানে আমার একটু আরেকটু বলা আছে, যদি ডায়াবেটিস রোগীরা আরো কিছু রোগ নিয়ে আসে, যেমন অ্যালার্জি নিয়ে আসে, হার্টের সমস্যা নিয়ে আসে, প্রেশারের সমস্যা নিয়ে আসে, দেখা যায় অনেক সময় ডায়াবেটিস কমাতে যায় অ্যালার্জিটা বেড়ে যায়, আবার অ্যালার্জি কমাতে গেলে আবার ডায়াবেটিসটা বেড়ে যায়, বা শরীরে ব্যথা বেড়ে যায়, এই সমস্যা হচ্ছে। এখন আমরা আহ মানে একটা কমাতে গেলে আর একটা বেশি হয়, এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? এখন কথা হচ্ছে তোমাকে হিসাব করতে হবে যে যেই রোগটা বেড়ে যাচ্ছে, সেই রোগটা বেশি গুরুত্বপূর্ণ নাকি ডায়াবেটিক্সটা বেশি গুরুত্বপূর্ণ। যদি ডায়াবেটিক্সটা বেশি গুরুত্বপূর্ণ হয়, তাহলে ওই রোগটার প্রতি গুরুত্ব কম দিতে হবে। তোমার ডায়াবেটিক্সের উপরে গুরুত্ব দিয়ে সামনে এগোতে হবে। রোগী তোমাকে অস্থির করবে, রোগী তোমাকে জ্বালাবে, সেই জায়গা থেকে তোমাকে রোগীকে
কন্ট্রোল করতে হবে। কিভাবে কন্ট্রোল করবা সেটা তোমার সম্পূর্ণ নিজস্ব হিকমা, নিজস্ব জ্ঞান দিয়ে তোমাকে মোটিভেট করতে হবে। যদি তুমি মোটিভেট করতে ব্যর্থ হও তাহলে কিন্তু সর্বনাশ, তুমি রুগী ধরে রাখতে পারবে না। আর যদি মোটিভেট করতে পারো তাহলে ওই রুগী ধরে থাকবে। এবং আমি যতগুলো রুগীর ডায়াবেটিক্স একদম কন্ট্রোলে আনতে পেরেছি চিকিৎসা দিয়ে, আলহামদুলিল্লাহ, বেশিরভাগ রুগীর কিন্তু চর্মরোগ অথবা অ্যালার্জি, চুলকানি এই ধরনের প্রবলেম হয়েছে। তারা এই অ্যালার্জি, চুলকানি, চর্মরোগ নিয়ে প্রায় 6 মাসের উপরে ভোগ করেছে। এত সস্তা না। একটা অনন্তকালের একটা অসুস্থতা, সেটা কিছুদিন ট্রিটমেন্টের পরে ঠিক হয়ে যাবে। আর সেই ঠিক হওয়ার জন্য তার অন্য কিছু দিয়ে কষ্ট দেবে না, সেটা সম্ভব না। এটা হয় না। যদি সেটা মেনে নিতে পারে তাহলে রুগীর চিকিৎসা করুক, আর যদি না পারে তাহলে রুগীকে আল্লাহ হাফেজ বলে দিতে হবে, বাধ্য, কিছু করার নেই। স্যার তাহলে তো এই যে বিষয়টা অনেক পরিষ্কার হলো। স্যার আর একটা বিষয় আমি বারবার বলতেছি, কিছু মনে করেন না স্যার। স্যার আমি একজন ডায়াবেটিস রোগীকে ওষুধ দিয়ে দিতে, মানে ওনার শরীরে চর্ম রোগ ছিল, প্রেশার হয়েছিল, ওনাকে ওষুধ খাওয়াতে খাওয়াতে এগুলো কন্ট্রোলে ছিল। এর মাঝখানে অ্যালোপ্যাথি কোনো ওষুধ খাইতে হয় নাই। কিন্তু হঠাৎ করে এক সময় দেখা গেলো তার শ্বাস প্রশ্বাসে একটু কষ্ট হচ্ছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। পরে উনি আহ, আমি প্যাথোলজি টেস্টে পাঠালাম, উনি পরে ধরা বললো ফুসফুসে পানি। কিন্তু আমি এখানে দেখলাম যে ওনাকে তো অ্যান্টি টিউবারকুলার মেডিসিন, অ্যান্টিসাইকোটিক, অ্যান্টিসিবিলিটি সব মেডিসিনই তাকে খাওয়ানো হলো, কিন্তু তারপরে ফুসফুসে পানি ধরে গেল, উনি রিক্সি পর্যায়ে চলে গেল। আমি এখানে হতাশ হলাম যে এত কিছু খাওয়ানোর পরে উনি আবার এত সিরিয়াস একটা রোগী কেন আক্রান্ত হলো। আমি তো সবকিছু অ্যান্টি মাইজমেটিক মেডিসিন থেকে প্রয়োগ করলাম। হ্যাঁ, এখন প্রায় 1 বছরের মতো এরকম ছিল। এখন কথা হচ্ছে যে উনি যতগুলো মেডিসিন এ যাবৎ নিয়েছেন, সবগুলো মেডিসিন কি ওনার শরীর থেকে বের করা সম্ভব হয়েছে? সম্ভব হয়নি, সেটা হয়ও না। তো তার জীবনী শক্তি অনেকটা দুর্বল ছিল, যার জন্য তার এই ধরনের একটা ডিজিজ আক্রান্ত করে ফেলেছে। এবং সেই জায়গা থেকে তার একটা ক্রিটিক্যাল অবস্থা তৈরি হয়েছে। সেটা কেটে যাবে। সেটা কেটে যাবে। কেটে যাওয়ার পরে আবার যখন সে ফিরে আসবে, তখন আবার আমরা চিকিৎসা করলে কিন্তু তাকে পরিপূর্ণ সুস্থতা দান করাতে পারবো। মেডিসিনাল সাইড ইফেক্ট খুব সহজে যায় না, কারণ মেডিসিন গুলো এমনই যে একটা একটা মেডিসিনের পরে আরেকটা, আরেকটা মেডিসিনের পরে আরেকটা, একটা একটার পরে একটা রিলেটেড, একটার সাথে আরেকটা সমস্যা, একটার সাথে আরেকটা সমস্যা তৈরি হবে। এবং বাজারে সেগুলোর মেডিসিনও পাওয়া যাবে। সেগুলো রুগীকে দিতে হবে, রুগী খাবে, আবার সমস্যা তৈরি হবে। মানে সিস্টেমটা এমন যে শুধুমাত্র একটা সেই বেগুন ক্ষেতের মতো, যে তুমি একবার গাছ লাগাবে আর সারা জীবন খালি ওখান থেকে তুলতে থাকবে। এটা হচ্ছে একটা সিস্টেম যেটা নিয়ে আমরা আহ, সমালোচনা না করি বা কথা না বলি। যাই হোক, তো এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। এরকম দু একটা কেস ফেলিওর আসবে। এই ফেল কেস থেকেই আমাদের শিক্ষা নিয়ে সামনের কেসগুলো সুন্দর করে তৈরি করতে হবে। আর আপাতত আমি এখন আর কারো প্রশ্ন নেব না। আমরা আজকে নির্ধারিত যে টপিকস পাইলসের চিকিৎসার ব্যাপারে কথা বলবো। পাইলস কিভাবে কি ইত্যাদি ইত্যাদি আমরা মোটামুটি সবাই জানি, আশা করি। তো ওই ব্যাপারগুলোতে আমি না যে, যে সমস্ত কষ্ট নিয়ে প্রথমেই আমাদের কাছে রুগী আসে, সেগুলোর মধ্যে থেকে কিভাবে আমরা চিকিৎসা করব, কিভাবে আমরা তার রুগীকে দ্রুত একটা জায়গায় দাঁড় করাবো, ও সেই ব্যাপারটা আমরা খেয়াল করব। তো রুগী প্রথমে যে সমস্ত কষ্ট নিয়ে আসতে পারে, কোনো কোনো রুগীর ব্লিডিং আছে, যন্ত্রণা নেই, ব্যথা আছে। কোনো কোনো রুগীর ব্লিডিং আছে, যন্ত্রণা আছে, ব্যথা আছে, অস্থির হয়ে যাচ্ছে। কোনো কোনো রুগীর ব্লিডিংও নেই, যন্ত্রণাও নেই, ব্লিডিংও নেই, যন্ত্রণাও নেই, সে সুন্দরভাবে আহ, আছে, কিন্তু তার পাইলসের কষ্ট আছে। মাঝে মাঝে কারো একটু শক্ত পায়খানা হলেই ফেটে যাচ্ছে, ফেটে গিয়ে রক্ত বের হচ্ছে, আবার জ্বালা যন্ত্রণা হচ্ছে, তারপরে আবার বিভিন্ন এটা সেটা মেডিসিন খাওয়ার পরে ঠিক হয়ে যাচ্ছে। কিন্তু
তাদের যে মূল সমস্যা এই যে আহ শক্ত পায়খানা হওয়া, কনস্টিপেশন হওয়া, এই কনস্টিপেশন হওয়া থেকে আমরা কিন্তু তাকে বিরত রাখতে পারছি না। পাইলসের মূল ট্রিটমেন্ট যেটা, সেটা হচ্ছে শরীরে যে পানির স্বল্পতা তৈরি হয় এবং শরীরে পানি স্বল্পতার জন্য আহ, পানি স্বল্পতার জন্য তার হার্ড স্টুল হচ্ছে, হার্ড স্টুল হওয়ার পরে তার অ্যানাসটা ফেটে যাচ্ছে, ফেটে গিয়ে ব্লিডিং হচ্ছে, যন্ত্রণা হচ্ছে। তো এই সমস্ত জায়গাগুলোতে আমাদের খুব খেয়াল রেখে এগিয়ে যেতে হবে। প্রথম কাজ হচ্ছে যন্ত্রণা বন্ধ করা, আর যদি ব্লিডিং থাকে ব্লিডিং বন্ধ করা প্লাস যন্ত্রণা বন্ধ করা। ব্লিডিং বন্ধ করারও আগে যে ব্যাপারটা সব থেকে বেশি গুরুত্ব পায় সেটা হচ্ছে যন্ত্রণা বন্ধ করা। তো যন্ত্রণা প্রচন্ড পরিমাণ আছে, আমরা কি করব, আমরা আইডোফোমিনাম সিএম দেব। আইডোফোমিনাম সিএম দেওয়ার পরে কিভাবে দেব, যদি রোগীর অ্যালার্জি থাকে, আমরা স্টেজ নেওয়ার সময় রোগীর অ্যালার্জি যদি থাকে তাহলে আমরা আহ কাপিং করে দেব, আর যদি অ্যালার্জি না থাকে যতটুকু সম্ভব যেভাবে সম্ভব দিয়ে দেব, কোন সুবিধা অনুযায়ী দিয়ে দেব। এখন সুবিধা অনুযায়ী দিয়ে দেওয়ার পরে কিভাবে দেব, যত বেশি যন্ত্রণা ব্যথা থাকবে তত ঘন ঘন দেব। এবং 2 ঘন্টা সর্বোচ্চ আমরা সময় নেব। 2 ঘন্টার মধ্যে যদি তার ব্যথা যন্ত্রণা কম হয়ে না আসে তাহলে আমরা ছরিনাম দিয়ে আমরা কার্বোভেজে চলে যাব। কার্বোভেজ 10 এম দেব। কার্বোভেজ 10 এম খুব ঘন ঘন দিতে থাকবো একই নিয়মে। দিলে পরে দেখা যাবে যে তার এই ব্যথা যন্ত্রণাটা কম হয়ে এসেছে। এখন থাকবে ব্লিডিং এর ব্যাপারটা। ব্লিডিং এর ব্যাপারটা নিয়ে আমরা এটি পূর্বে আলোচনা করেছি বিভিন্ন সময়, তবুও আমি পাইলসের আলোচনার ক্ষেত্রে বলে যাচ্ছি যে ব্লিডিং এর ক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে যে প্রসিডিউর মেনটেন করলাম, এতে ব্লিডিং যদি বন্ধ না হয় তখন আমরা কার্বোভেজ 0/3-তে চলে যাব। কার্বোভেজ 0/3 খুব ঘন ঘন চলতে থাকবে, এবং ব্লিডিং যদি দেখা যায় যে কম আছে কিন্তু বন্ধ হচ্ছে না, তখন আমরা ওইভাবে আরো একটা দিন কন্টিনিউ করব। করার পরে দেখব যে আসলে কি হচ্ছে। যদি দেখা যায় যে আমাদের রেজাল্ট আসছে না, কাঙ্ক্ষিত রেজাল্ট আসছে না, ব্লিডিং হয়ে যাচ্ছে, তখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা থুজা দেব। থুজা, থুজা কেন দেব, থুজা হচ্ছে পিভিএস হিসাবে দেব, পোস্ট ভ্যাকসিনেশন সিন্ড্রোম হিসাবে দেব। পোস্ট ভ্যাকসিনেশন সিন্ড্রোম হিসাবে দেওয়ার পর আমরা যদি দেখি যে তার ব্লিডিং বন্ধ হয়ে গেছে তাহলে দরকার নেই আর 0/3 চালানোর দরকার নেই। যদি দেখি যে তার ব্লিডিং বন্ধ হয়নি তখন আমরা চলে যাব অ্যান্টি টিউবারকুলার মেডিসিন। অ্যান্টি টিউবারকুলার মেডিসিন এই জন্য বলছি, আমাদের অ্যান্টি টিউবারকুলার মেডিসিন কিন্তু 3টা: ব্যাসিলিনাম, টিউবারকুলিনাম, ড্রোসেরা। এই 3টার যেটা রুগী পাবে ঠিক সেইটা। তবে একটা ছোট্ট আহ, উম, আহ, মানে সহজ করে বলে দিই ছোট্ট কথা, সেটা হচ্ছে যে কোনো পাইলসের রুগী টিউবার কুলিনামের বাইরে যায় না, ব্যাসিলিনাম বা ড্রোসেরা যায় না। কারণ ব্যাসিলিনাম বা ড্রোসেরায় হার্ড স্টুলের কোনো ঘটনা নেই, কনস্টিপেশনের কোনো ঘটনা নেই। কনস্টিপেশনের ঘটনা, হার্ড স্টুলের ঘটনা শুধুমাত্র টিউবারকুলি নামে আমরা দেখতে পাই। তো টিউবারকুলি নামে যখন আমরা এই হার্ড স্টুল বা কনস্টিপেশন দেখতে পাই তখন আমরা প্রয়োগ করব টিউবারকুলিনাম 10 এম। টিউবারকুলিনাম 10 এম প্রয়োগ করার পরে আহ, একটা ডোজ লাগতে পারে, দুটো ডোজ লাগতে পারে, 3টা ডোজ লাগতে পারে, যা লাগতে পারে, কোনো অসুবিধা নেই। আমরা সেই অনুযায়ী রুগীকে প্রয়োগ করব, এবং এটা প্রত্যেকদিন 1 ডোজ, বেশি দেওয়া যাবে না, প্রত্যেকদিন 1 ডোজ। এবং সাথে আমরা কার্বোভেট 0/3 চালু রাখবো যতক্ষণ পর্যন্ত ব্লিডিংটা কন্ট্রোলে না আসছে, ব্লিডিং বন্ধ না হচ্ছে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের এই টোটাল প্রসেসটা করতে সর্বোচ্চ 1.5 থেকে 2 দিন বা 3 দিন সর্বোচ্চ লাগতে পারে। 3 দিনের মধ্যে তার ব্যথা যন্ত্রণা, ব্লিডিংটা বন্ধ করা সম্ভব। এরপরে আমাদের যে কাজটা হচ্ছে তার খাবার মেনুটা মেনটেন করে দেওয়া। খাবার মেনুটা মেনটেন করে দেওয়া মানে হচ্ছে তাকে পানি পানি খেতে বলা। এখন পাইলসের রুগীরা বেশিরভাগই কিন্তু পানি বেশি খায়। পানি বেশি খায় বলতে কেমন পানি বেশি খায়, রুগী বলে যে আমি প্রচুর পানি খাই। এখন পানি খান কিভাবে, পানি খান জিজ্ঞেস করতে হবে। জিজ্ঞেস করার পরে আমরা জানতে পারবো সে একবারে হয়তো 250 মিলি বা 500 মিলি বা 1000 মিলি বা 750 মিলি এরকম পানি খেয়ে ফেলে। তো অতটা পানি খাওয়ার পরে সে নিশ্চয়ই তার প্রস্রাবটা ঘন ঘন হয়। এই প্রস্রাব ঘন ঘন হওয়ার পরে
তার কিন্তু বাথরুমে যাওয়ার পরিমাণটা বৃদ্ধি পায় এবং সেক্ষেত্রে কিডনির উপরে একটা প্রেশার পড়ে, যেহেতু সে পানি বেশি খায়। এই জন্য আমাদেরকে বলতে হবে যে আপনি একবারে বেশি পানি খেতে পারবেন না। কারণ আপনি সাপোজ ধরে নেন 100 মিলি পানি খেয়েছেন, 100 মিলি পানি থেকে আমাদের শরীর রিসিভ করবে 30 মিলি, 30 ml। সেই আপনি যদি 500 মিলি পানি খান, সেখান থেকেও আমাদের শরীর রিসিভ করবে 30 ml। তো আপনি যদি 30 ml খান, তাহলে 30 ml আপনার শরীর রিসিভ করে নিল। তার মানে হচ্ছে আপনি ঘন ঘন আপনাকে দিতে হবে 30 ml করে পানি। 30 ml করে ঘন ঘন পানি দিলে আপনি 1 ঘন্টা বা আধা ঘন্টা পর পর 30 ml করে পানি দিলেন। তো 30 ml করে যখন 1 ঘন্টা বা আধা ঘন্টা পর পর পানি দিচ্ছেন, তখন তার শরীর পানি শোষণ করে নিচ্ছে এবং পানি শোষণ করে নেওয়ার ফলে তার শরীরে যে পানির ঘাটতিটা রয়েছে সেইটা কিন্তু দীর্ঘমেয়াদী একটা সমাধানের মধ্যে চলে আসবে। এইভাবে কিছুদিন কন্টিনিউ করতে পারলে তারপরে দেখা যাবে যে রুগীর এই সমস্যাগুলো, তার শরীরের যে শুষ্কতা রয়েছে, তার যে কনস্টিপেশন হচ্ছে, এইটা আর দীর্ঘদিন হবে না। এরপরে রুগীকে একটা কথা বলে দিতে হবে যে আপনি যেদিন মাংস খাবেন, নর্মাল যে পরিমাণ পানি খান, অন্যান্য দিন শাকসবজি বা মাছ ভাত খেয়েছেন, সেদিন যে পরিমাণ পানি খান, আর যেদিন মাংস খাবেন সেদিনের পানি খাওয়া অন্য দিনের পানি খাওয়ার থেকে 2 গ্লাস পানি খাওয়া বেশি হবে। 2 গ্লাস অর্থাৎ হচ্ছে 1/2 লিটার পানি বেশি খেতে হবে। হ্যাঁ, 1/2 লিটার পানি বেশি খেতে হবে। কতটুকুর জন্য? 2 পিস মাংসের জন্য। এবার 4 পিস মাংস খেলে তাহলে 1 লিটার পানি বেশি খেতে হবে। 6 পিস মাংস খেলে 1.5 লিটার পানি বেশি খেতে হবে। এভাবে 2 পিস মাংসের জন্য, এক এক পিস মাংসের জন্য এক এক গ্লাস পানি বেশি খেতে হবে। এই হিসাবটা তাকে দিয়ে দেবেন। তাহলে দেখবেন মাংস খেলে আমাদের শরীর থেকে প্রচুর পরিমাণ পানি শুষে মাংসটা হজম করার প্রক্রিয়া আমাদের ডাইজেস্টিভ সিস্টেম করে থাকে। তো ডাইজেস্টিভ সিস্টেমের পানির স্বল্পতা আমাদের শরীরে করে না ফেলে এই মাংস হজম পাচন প্রক্রিয়া করার জন্য, তো সেই জন্য আমাদের কিন্তু পানির পরিমাণটা বেশি দিতে হবে, যাতে করে আমাদের শরীরে যে এই রুগীর শরীরে যে পরিমাণ পানির ঘাটতি ছিল, সেই ঘাটতি কোনোভাবেই আবার ঘাটতিতে পরিণত না হয়। এরপরে আমরা ধারাবাহিকভাবে ট্রিটমেন্টে এগিয়ে গেলে আস্তে আস্তে আমরা দেখতে পাবো যে কিছুদিন ট্রিটমেন্টের পরে, 3 মাস 6 মাস বা আরো একটু বেশি সময় নিয়ে ট্রিটমেন্ট করলে দেখা যাচ্ছে যে এই রোগীর আর কখনো এই ধরনের প্রবলেম হচ্ছে না। আমাদের কাছে প্রায়ই প্রশ্ন আসে যে আহ, আসলে আমরা একবার সেরে গেল, কিছুদিন পরে আবার কেন হলো? এই একই কারণ, সে পানি খাওয়া বন্ধ করে দিয়েছে, পানির ঘাটতি শুরু হয়ে গেছে আস্তে 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 আস্তে। কতদিন আপনি 6 মাস চিকিৎসা করেছিলেন, 6 মাসে তার পানির ঘাটতি যতটুকু গিয়েছিল সেটা দিয়ে সে 1 বছর পার হয়েছে, 1 বছর পরে তার আবার সমস্যা হয়েছে, 1 বছর পার হয়ে আস্তে আস্তে আবার পানির ঘাটতি শুরু হয়েছে, পানির ঘাটতি শুরু হওয়ার ফলে তার আবার কনস্টিপেশন দেখা দিয়েছে। তো এই সমস্যাগুলো রুগীকে যদি অ্যালার্ট করে দেওয়া যায়, তাহলে ভবিষ্যতে আর হবে না। তবে ভবিষ্যতে হবে না এই গ্যারান্টি কিন্তু আমরা দিতে পারবো না। কেন পারবো না? কারণ আমাদের সব সময় সমস্ত পরিবেশ, সমস্ত মানসিক অবস্থা, আর শারীরিক অবস্থা, আর্থিক অবস্থা, এটা এক রকম থাকে না। তো সেই জায়গা থেকে আমাদের কিন্তু এই বিষয়টা বিবেচনা করতে হবে, যাতে করে আমরা পাইলসের ট্রিটমেন্টটা এইভাবে করে দ্রুত কন্ট্রোল করতে পারি। যখন দ্রুত আমরা এই কন্ট্রোলটা করে ফেলতে পারবো, তখন কিন্তু আমাদের এই মেডিসিনটা কন্টিনিউ করতে সুবিধা হবে। কারণ রুগীর আস্থা চলে আসবে যে আমার এত যন্ত্রণা ছিল, এত খারাপ অবস্থায় ছিলাম, আমার সেখানে ডাক্তার 1 দিন বা 1.5 দিন বা 2 দিনের ভিতরে আমার ওইটা কমপ্লিট করে ফেলেছে। এখন একটা সময় তো আমাকে দিতেই হবে, কারণ আমি এই যে এতদিন ধরে এই রোগটা নিয়ে ভুগছি, ডাক্তার সাহেব আমাকে বলেছে যে তার সময় দিতে হবে। তো সেই হিসাবে রুগীর আস্থা আমাদের উপরে ফিরে আসবে। যদি আমরা এই ব্যথা যন্ত্রণা ব্লিডিং বন্ধ করতে না পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের রুগীর আমাদের উপরে আস্থাটা কম হয়ে যাবে। এরপরে প্রসিডিওর বলতে
আমরা হাইড্রো দিয়ে আস্তে আস্তে এগিয়ে যাব। এর মাঝে আমরা সরিনাম দেব, থুজা দেব, পিটিএস করব, তারপরে হচ্ছে টিউবারকুলার করব, সিবিলিটিক করব, ইত্যাদি ইত্যাদি। এবার এর সাথে রিলেটেড যেহেতু সেহেতু আমি ফিটসুলার কথাটাও বলে দিই যে ফিটসুলার ব্যাপারটা আমাদেরকে এই জায়গায় রক্ত আসার জায়গায় ওখানে আসে পুঁজ এবং জ্বালা যন্ত্রণা থাকে। জ্বালা যন্ত্রণা কেন থাকে? যখন আমাদের কোথাও কোনো অ্যাবসেস তৈরি হয়, সেই অ্যাবসেসের ভিতরে যখন পুঁজ তৈরি হয়, এই পুঁজটা বের হওয়া না হওয়া পর্যন্ত একটা যন্ত্রণা হতে থাকে। এবং যখনই পুঁজটা বের হয়ে আসে তখনই কিন্তু যন্ত্রণাটা আস্তে আস্তে কমে যায় এবং যন্ত্রণা থাকেই না। তো আমরা এই এই সমস্ত যদি ফিস্টুলার রোগী পাই তাহলে একদম শুরুতেই আমরা হাইড্রোফোবিনাম 26 দিয়ে শুরু করব এবং আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাব। আর এর মাঝে আমরা প্রয়োজন মতো সরিনাম এবং থুজা অ্যাপ্লাই করব এবং আস্তে আস্তে আমরা সাইকেল ঘোরাতে থাকবো। দেখবো এক সময় এটা খুব সুন্দরভাবে কিওর হয়ে গেছে। যদি একটা কথা স্পষ্টভাবে আমরা রুগীকে বলে দিতে পারি, কারণ ফিস্টুলার রুগীরা যদি অপারেশন করে সেক্ষেত্রে এমনও ইতিহাস দেখা গেছে 8 বার, 10 বার, 12 বার পর্যন্ত ফিস্টুলা অপারেশন করেছে কিন্তু ভালো হয় নাই। তো আলহামদুলিল্লাহ সেই জায়গায় আমরা কিন্তু এই সমস্ত জায়গায় সফল হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সফলতা দিয়েছেন। তো সেই ধারাবাহিকতায় আমরা এই ট্রিটমেন্ট গুলো যদি এভাবে করতে পারি তাহলে আমাদের চেম্বারে রুগী বৃদ্ধি পাবে। আমরা রুগী এই যে কষ্ট লাঘব করতে পারবো। আর সেই ক্ষেত্রে আমাদের এই বিষয়গুলো একটু মেনটেন করে চলতে হবে। আর পরবর্তীতে যদি আরো কোনো আপডেট আমার মনে হয় তখন আমি তো আপনাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করব এবং সেই সাথে সাথে আপনারাও আপনাদের আহ, এই রোগীর ক্ষেত্রে মধ্যে প্রয়োগ করবেন এবং আপনারা সুন্দর রেজাল্ট পাবেন। এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করতে চাইছি। জাহিদ ভাই, জি। ফিস ফিসুলা হাইড্রোফোবিনাম কত দিয়ে শুরু করতে বললেন? 26। থ্যাংক ইউ। জি। সকলকে আল্লাহ হাফেজ এবং আগামী ক্লাসে আবার যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।